তোকে কেউ বাঁচাতে পারবে না। যত বড় শর্টকাট করবি না, তুই হাঁপিয়ে পড়বি আর আমার চোখ বিন্দু বলবি। আমার চেয়েও বড় কাপুরুষে এই ছোকরা, ভালো চাইছে ভাগ এখান থেকে, তাহলে তোকে আমি মনে থাকবে বলো। তুমিও মনে করে দেখো, যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে। আমি এখন যাই, কারণ আমি তো বাবা মার একমাত্র মেয়ে, বেশি দেরি করলে আমার মা বাবা খুব চিন্তা করবে। আমি যাই, কেমন? আমার নাম ছোমা। চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বোধ নেই, যার সম্মান রক্ষা করবার জন্য দেখি জিজ্ঞেস করা কেন কেউ ভাবতেই নিত। দেখি কাগজপত্র সব এলো গেল। আমার টাকা কোথায় গেল? টাকা তবে কি এত পূজা করলো? তবে একটা সাজানো নাটক, আর সেই নাটকের ছলেই কি ওই ছেলে মেয়ে দিত আমার সমস্ত টাকা। কেরমারি করে গেল গো, কেরমারি। আমি হলাম ফুটপাতের ফাটা কেষ্ট। হ্যাঁ, যারা দুনিয়াটাকে জাহান না বানানোর জন্য স্বার্থে ঢোল বাজিয়ে চলেছে, তাদের ঢোল বানানো আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে চড়িয়ে কাজ হাসিল করতে চায়, তাদের সেই মিথ্যেগুলোকে প্রকাশ করাই আমার কাজ। কিন্তু আমি ওদের পুলিশ 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 তোমাকে পালিশ করে ছেড়ে দেবে। সুবিধা পাবো না। কেমন করে পাবে গো বাবু? তোমার টাকা যে লুট হয়েছে, কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আপনি তো সাক্ষী, আমি তো নিজের চোখে তা দেখেছি। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে কি? সাক্ষী আমার প্রমাণ এটা আইনের পেঁয়াজ গো বাবু। যে পেঁচে করে নির্দোষ সাজা পায় আর দোষী পায় বেকসুর খারাপ। কিন্তু ফুটপাতে ফাটা গেছিল আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার অভিযোগ যে কতখানি সত্য আমি একবার যাচাই করব। আমার এতক্ষণে বুঝতে পেরেছি আপনি একটা বদ্ধ পাগল। তুমি ঠিক বলেছো বাবু, আমি একটি বদ্ধ পাগল। আমি সত্য সন্ধানের নেশায় পাগল, আচার ব্যভিচার ধ্বংসের নেশায় পাগল, আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। আপনার পাগলা বছরের সময় নষ্ট করার চেয়ে আমি খুঁজে দেখি সেই ছেলে মেয়ে দুটোর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যেমন করে হোক ওদের খুঁজে বের করে আমি পুলিশের হাতে তুলে দেবই। খুঁজতে গিয়ে তুমি নিজেই হয়তো হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিনও তুমি ওদের খুঁজে পাবে না। ওরা যে বহুরূপী, ঘন ঘন রং বদলে ওরা নিজেদের আড়াল করে রাখে। কিন্তু এই ফুটপাতের ফাটানষ্ট নজর এড়ানো এত সহজ নয়। নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও আমি তোমাদের ঠিক খুঁজে বার করব।
গেছি গেছি মাল দুটো মাল করি ভাগ বটরায় ব্যস্ত। এই ফটা কষ্ট নজরে নিয়ে কোথায় যাবে জাদু? তোমাদের জাহান নামে যাবি কর আমি তৈরি করে রাখলাম। এই ছেলেগুলো বেকার, ভালো চাস তো মাল বেকার, পাচ্ছি বেকার, বেকার বলছে বেকার। না না, মার্কার বিক্রি ছেড়ে পাত্তিগুলো তো তুই হাফিজ করলি, আর আমাকে বলছিস যে পাত্তি বের কর। আরে এই শালা হারামি, একদম বেয়াদবি করবি না। তুই কি ভেবেছিস আমি কিছু দেখিনি? আর এই ঝুমরির চোখ ওই সুগুনের চোখ প্রখর। তুই যখন এই বাবুর সাথে লড়াই করছিলিস তারপর ওই টুকুস করে পকেট থেকে ওই পাত্তিটা বার করে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি দেখিনি? বেকার, শিগগির বাজি, ভালো ভালো পাত্তি বেকার, নইলে শালা চোখ তো নয়, শালা বল না রে। জানিস তোকে নিয়ে জানিস ঝুমরি, তোকে নিয়ে যখন টানাটানি করছিলাম তখন আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? আগুনের পাশে ঘি যেমন গোল গোল করে করতে থাকে, গোল মানে ইয়ে যৌবনের আগুনের পাশে আমিও যেন গলে গেলাম। গোবরা, আমি তোকে বিয়ে করতে চাই। এই শালা হারামি, ওই পাত্তিটা বললে না তোর জীবনে একবার টেনে ছিঁড়ে নেবো। বাবা আরে তোর মতো শালা পাতি খেয়ালে ঘুরে যাওয়ার জন্য এই ঝুমরির জন্ম হয়নি। ঘরে যাবে সে, আর আমার সেই শের কে জানিস? আমার সেই শের হলো বাদশা। বাচ্চা তো ছেলে বসে এই! আর ক্ষমতা বছর একবার তুই বাদশার নামে উল্টোপাল্টা কথা বলবি না, তাহলে তোকে আমি না বাচ্চা পচে মরে না রে, পচে মরে না। আমি যে আজও তার আসার পথ চেয়ে বসে আছি। আমার যত রোজগার আমি যে একটু একটু করে বাচ্চার জন্য জমিয়ে রেখে দিয়েছি। বাচ্চা তোকে তো কেয়ারই করে না রে ঝুমরি। করবে করবে রে, গুগলি করবে। আমার প্রেয়ার, আমার মহব্বত, আমার ভালোবাসা দিয়ে আমি বাচ্চার মন ভরিয়ে দেবো আমার যৌবনের ফুল দিয়ে। বাচ্চাকে আমি পুজো করবো, আর বাচ্চা যখন আমাকে দু হাতে জড়িয়ে ধরবে আমি তখন তাকে বলবো, এই সন্ধ্যার ঝড়মালি সন্ধ্যা এই বন্ধন জড়ালে বন্ধু, এই সুন্দর ঝড়মালি সন্ধ্যা এই বন্ধন জড়ালে বন্ধু, প্রেম বলা ভাবনা মোর অন্তরে ছড়ালে বন্ধু। কাণ্ড
চুম্পেশ করে একটা হিন্দি গান যদি গাইতিস দেখতে সময় পাবলিকের লাইন হয়ে গেল তো হিন্দি গান মানা হয়নি একবার কোমরটা তুলিয়ে গানটার সাথে बाबू पीछे चोली के पीछे क्या है এই বুড়ো বসে মাল কিনতে তোমার লজ্জা করে না? লজ্জা মাল খেলে আমার লজ্জা হয় না মরা মাল খেলে বড় সফল শরীরে তাকাত আছে এমনকি মাল খেলে পেট করে কি বলেছো দাদু চুপ কর, একদম চুপ। এই মাতালের সাথে পেঁচাল না করে চল চল আমরা আমাদের ধান্দা করি চল। ও হরি পাছাড় আমার বড্ড মজা দেখাচ্ছে। এই যে বুড়ো শোনো এখানে শোনো তুমি চুপি চুপি আমার ঘরে যেও বাচ্চার সাথে অনেক কিছু দেখিয়ে দেবো শালা বুড়ো সব মন্দ নয় কি দেখাবে বলে সিনেমা সিনেমার নামটা কি জানো চলে কে পচা না দাদা শোনা অনেক হয়েছে এবার তোমরা ওকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করলেও আমি কিন্তু ক্ষমা করবো না। তুমি আমার বাগদত্তা স্ত্রী আর আমি আমার বাগদত্তা স্ত্রী অসম্মান কখনো মেনে নেবো না। বাগদত্তা স্ত্রী হলো এখনো কিন্তু আমি তোমার বিবাহিতা স্ত্রী হইনি আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার মান সম্মানের দায়িত্বটা আমাকে নিতে দাও কাঞ্চন এটা তুই কি করলি দেবী তুই নিজেই তোকে 100টা চাবুক মারার সম্মতি দিয়েছিলি ভুল করেছিলাম দাদা শোনা তাই তো নিজের হাতে আমি ওকে মুক্তি দিলাম তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও আমি আমার সামান্য লক্ষ্য দিয়ে তোমার কিছুটা নোংরা করে দিয়েছিলাম বলে আর তোমরা আমার শরীর থেকে তত রক্ত ধরালে তাতে তোমার নোংরা কিছুটা তারপরে গেছে তো মেনটাই এখনো যদি না হয়ে থাকে তাহলে আমাকে কেটে কুচি কুচি করে আমার তোমার কাজেই করে দেওয়া হবে। আমি ঠিক বুঝতে পারছি না দেবী এই রাজকেলটার ওপর হঠাৎ কেন এত দয়া উঠলে উঠলো। দয়া নয় কাঞ্চন এ হলো ওর প্রতি আমার মানবতার ছায়া দেবী বাবু বাবু গো নিশ্চয় কত ভালো মানুষ তো বাবু নিশ্চয়কে বিয়ে করলে আপনি সুখী হবেন তো বাবু তার জন্য তোকে আর ওকালতি করতে হবে না। আপনি কটা দিন বাবু আপনি নিশ্চয়কে বিয়ে করবেন আপনি কটা দিন এই আপনার হাতে ধরে অনুরোধ করছি বাবু দূর হয়ে যান আজকে। আপনি লাগবেন না বাবু তবে কি আমার একটুখানি ভুলের জন্য মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যাবে। খালা খালা খালাম নেমো খালাম খালা খালা পাগলে আমি কোনো জায়গা পেলি না ঠিক আছে একটা ভালো মেয়ে জীবন নিয়ে চিনিমিনি খেলে আমি বাঁচতে দেবো না রে খট্ট তোকে আমি নিজের হাতে গলা টিপে নিজের হাতে
কিন্তু আর ওয়েট করতে রাজি নয়। আমি চাই যত শীঘ্র সম্ভব দেবী বিয়ে কাজ। এই মুহূর্তে কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমার একটা আপত্তি থাকার প্রয়োজন দাদা শোনা। কেন? এতে আপত্তি কি থাকতে পারে? ও তো তোকে ভালোবাসে। দাদা শোনা, ভালোবাসলো একটা সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো মানসিক শক্তি ওর আছে কিনা সেটা একবার ওকে জিজ্ঞাসা করে দেখ। সিঁদুর ভাষা বলছো কেন দেবী? ও তো সামান্য একটু রক্তের ছিটে তোমার সিকিতে লাগিয়ে দিয়েছিল। কাঞ্চন, বাজার থেকে কিনে নিয়ে আসা এক কৌটো সিঁদুরের চেয়ে মানুষের শরীরের এক বিন্দু সিঁদুর মানে রক্তের সিঁদুরের স্বীকৃতির মূল্য অনেক বেশি কাঞ্চন, অনেক বেশি। তাছাড়া আমাদের সমাজ ব্যবস্থা তো বড়ই জটিল, তাই না? তুমি মেনে নিল তোমার সমাজ সংসার, তোমার আত্মীয় পরিজন, তোমার বাবা মা আমাকে নাও মেনে নিতে পারে। না মানার কি? আরে বাবা, ছেলেটা তো পাগলামি করে কয়েক ফোঁটা রক্ত তো সিটিতে ঘষে দিয়েছে। সেই ছোট্ট একটা ভুলের জন্য, ছোট্ট একটা পাগলামির জন্য তোমরাও তো কম কিছু বললে না দাদা শোনা। একটা কলঙ্ক ঢাকতে গিয়ে তোমরা যে নতুন করে আবার আমাকে কলঙ্কের ভাগিদারিনী করলে। কেন কেন এমন করে দাদা শোনা? বলো না কেন এমন করলে? কেন? দেবী, কথা শোন। স্যার, স্যার দেবীর এই হঠাৎ চেঞ্জটা আমি ঠিক মেনে নিতে পারছি না। না মানার এখন এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মেয়েদের মন বড্ড নরম তো, ছেলেটাকে মারধর করতে দেখে হয়তো একটু সফট হয়ে পড়েছে। আমি বরং তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তোমার আর দেবীর বিয়েটা। দাঁড়াও, আমাদের বিয়ের ডেটটা ওদের মত না নিয়ে তুমি ঠিক করতে পারবে না। থামো। আমি চাই আগামী লগ্নে ওদের বিয়েটা সেরে ফেলতে। আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। প্লিজ স্যার, প্লিজ স্যার, দেবী যখন কিছুদিন সময় চাইছে তো নো প্রবলেম, আমি সময় দিতে রাজি। দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকবো, তবু দেবী ছাড়া আমি অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আই এম প্রমিস স্যার, ইয়েস স্যার, আই এম প্রমিস। হঠাৎ দেবীর বিয়েটা পেছতে চাইছো কেন? দেবী চাইছে না তাই। দেবী চাইছে না নাকি তুমি চাইছো না আমার একমাত্র বোন সুখী হোক? চুপ করো, চুপ করো। এমন কথা ভাবার আগে আমার যেন মরণ হয়। একা মনে করে আমার একটা কথা মন দিয়ে শুনো মন্দিরা। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে না? তখন আমি জানতাম না ঠাকুরজি কাঞ্চনকে ভালোবাসে। তুমি না জানার ভান করে প্রস্তাবটা পেয়েছিলে শুধুমাত্র দেবীকে বিয়ে করিয়ে তোমার মাস্তুতো ভাইকে বেশ মোটা অঙ্কের যৌতুক পাইয়ে দেওয়ার আশায়। এসব কি বলছো তুমি? দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাই বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম, কিন্তু সেদিন আমরা জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভালোবাসে। সেই দিন ওই বৌদি প্রথম তার নাকচ করে দেয়। আমার জন্য কেন তুমি ওর সঙ্গে তর্ক করছো ভাই? উনি যদি মনে করেন আমি দোষী তাহলে উনি আমাকে শাস্তি দিক, ওনার যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। ন্যাকামো না করে আমার একটা কথা মন দিয়ে শোনো মন্দিরা। যদি কোনো কারণে দেবী কাঞ্চনকে বিয়ে করতে অসম্মত হয় তার জন্য একমাত্র দায়ী হবে কিন্তু তুমি। আমি? হ্যাঁ তুমি। আমার একমাত্র বোনের যদি কোনো ক্ষতি হয় তা তোমায় কোনোদিন আমি ক্ষমা করবো না মন্দিরা, কখনোই ক্ষমা করবো না। শুনলে ঠাকুরপো, শুনলে? তোমার দাদার কথাগুলো শুনলে ভাই? আমি নাকি তোমাদের ক্ষতি চাই? দাদা তোমাকে ভুল বুঝিনি, আমরা তো কখনো তোমার ভুল বুঝিনি। ঠাকুরপো, এই ছোটবেলায় কবেই মাকে হারিয়েছি, মাকে ঠিক মতো মনে মায়ের কতটা যে কি অনুভব করতে পারিনি বৌদি। ঠাকুরপো, আমরা যে আমাদের নতুন করে মাকে ফিরে পেয়েছি বৌদি, নতুন করে উপলব্ধি করতে পেরেছি আমাদের মমতাময়ী মায়ের স্নেহ। ঠাকুরপো,
নতুন করে মা পেয়েছো, কিন্তু আমি যে মাকে অকালে হারাবার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছি। বোন, এসব তুই কি বলছিস ভাই? মায়ের কি হয়েছে রে ভাই? ও ভালো নেই রে দিদি। ভালো নেই? মায়ের কঠিন অসুখ করেছে, ডাক্তারবাবু বলেছেন 7 দিনের মধ্যে অপারেশন না করাতে পারলে মাকে হয়তো বাঁচানো যাবে না। আর তার জন্য দরকার 50,000 টাকা। 50,000 টাকা? ওদের তো অনেক টাকা রে দিদি, তুই আমাকে 50,000 টাকা দিবি, আমি শোধ দিয়ে দেবো। তোর কাছে কি আছে যে তুই শোধ দিবি? কোথা থেকে শোধ দিবি তুই? দিদি, ওরে ভাই, আমি তোকে এ কথা বলতে চাইনি। আমি তোকে কেমন করে বোঝাবো ভাই? আমার মতন অনেক মেয়েদের কাছেই তো স্বামী সংসার কখনো আপন হয় না, স্বামীর অর্থ সম্পদ কখনো নিজের হয় না রে ভাই। আমার কষ্ট আমি বুঝি বৌদি, তাই বলছি আমি আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা মোহনকে দেব। থাক স্বরূপ ভাই, আমি বেকার বাউন্ডুলে মানুষ, একটা টাকা রোজগার নেই আমার, তোমার আমি শোধ দেবো কেমন করে? মোহন, দিদি রে, তুই যে এতখানি অসহায় তা আমি সত্যি জানতাম না। জামাই বাবু লক্ষ লক্ষ টাকার মালিক হলো, আমার দিদি যে এতখানি নিঃস্ব তা আমার ভাবতে কষ্ট হচ্ছে। মোহন তুই? আমি চললাম রে দিদি, আজ তুই পরের বাড়ির বড়, তোর মায়ের প্রতি দায়িত্ব না থাকলেও আমার আছে, তাই আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমি আমার ভিটে বাড়িতে বিক্রি করতে চললাম। কেন না মোহন, ভিটে বাড়ি বিক্রি করলে তুমি যে নিরাশ হয়ে পড়বে। আজকের কাছে ঋণী থাকাচ্ছে নিরাশ হয়ে থাকা অনেক ভালো স্বরূপ ভাই। না ভাই না, আমি তো তোকে কিছুতেই নিরাশ্রয় হতে দেব না ভাই। ওরে ভাই, তুই আমাকে ভুল বুঝিস না। এই যন্ত্রণা আমি তোকে কেমন করে বোঝাবো রে ভাই? তুই আরেকদিন আয় ভাই, আমি তোর জামাইবাবুর ব্যবসার টাকা ভেঙে তোকে আমি দেব, তবে যেমন করে হোক 1 মাসের মধ্যে আমাকে ফেরত দিতে হবে। বলা ভাই, তুই পারবি তো? বলা তুই পারবি তো? আমি চেষ্টা করবো না দিদি, আমার মায়ের চিকিৎসা ঋণ মেটাতে প্রয়োজন হলে আমি নিজেকে বিকিয়ে দেবো, তবু কোনো মতেই তো আমি কাছে তোকে আমি ছোট হতে দেবো না রে দিদি, আমি ছোট হতে দেবো না। খোকা বাবু, খোকা বাবু, কে কোথায় আছো? আমার খোকা বাবুকে এনে দাও, ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলবে, আমার খোকা বাবুকে বাঁচাও, আমার খোকা বাবুকে বাঁচাও। কেন না ওরা দাদাকে বেঁধে মারছে শুনে বাবা পুলিশকে খবর দিতে গেছে। পুলিশ দেখতে আমাকে খবর যাচ্ছে। তোর আগে যদি ওরা আমার খোকা বাবুকে মেরে ফেলে, বাবা বড় ছেলে কথা বলো না বন্ধুরা। অতি সহজ কিন্তু খোকা বাবু, খোকা বাবু এত দেরি করছেন কেন? তুমি কি আমার খোকা বাবুকে বাড়ি মিলে বললো তোর খোকা বাবুকে আমি ওদের তার কবল থেকে উদ্ধার করে আনতে পারিনি। তাহলে এখন দাদা কি হবে বাবা? ঈশ্বর যদি তাকে বাঁচিয়ে রাখে তবে সে আমাদের মাঝে ফিরে আসবে না হৃদয়, নইলে মনে করবো আমার খোকার মুখ থেকে শেষ বাবা ডাক শোনা অনেক আগে শেষ হয়ে গেছে। তুমি অহন কথা বলো না বাবা। ফ্রান্সিসকান হৃদয় তার সাইডে আগুন ঝরাও, প্রতিশোধের আগুন, সেই আগুনের সারা বংশটাকে জ্বালাইয়া পুড়াইয়া আপনি এমন কথা বলবেন না। আমাকে বড় কষ্ট হয়েছিল বাপ। কত সহজ সরল পোলা, অন্যায় কি বোঝে না, পাপ করে করে জানে না, তবু ভগবান এমন করে কষ্ট দিতেছে। ওর জন্য তো চলো না, খাওয়া দাওয়া ছাই না, শুধু কাঁদতেছে আর বলতেছে। দাদা!
চলো না, তুমি অমন করে ছুটে এলি কেন? কই কই আমাদের ঢুকার কোথায়? কোথায় আমার দাদা? দাদা দাদা তুমি কেমন আছো? আমি ওদের কাউকে ছাড়বো না, যারা তোকে এমন নির্মম ভাবে মেরেছে তাদের আমি উপযুক্ত শাস্তি দেবো। আর সেই উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমি বাবা না আমি খারাপ খারাপ আমি বিদ্যালয়ের অনেক ক্ষতি করে দিয়েছি, অনেক ক্ষতি করে দিয়েছি। আমি তার চিঠিকে লোককে চিঠি দিয়ে দিয়েছে বলে আর কেউ তাকে বিয়ে করবে না। আমি ভুল করেছি গো বাবা, আমি ভুল করে দেখি দাদা আমার কি বলছো বাবা? তুমি কি ওরা মেয়ে দাদাকে পাগল? না দাদা তুমি সেই চিঠিকে রাস্তা নিয়েছো। আমি এক্ষুনি রাস্তা যাতে যাচ্ছি ছোট বাবু, তুমি আমার খোকা বাবুর বিশ্রামের ব্যবস্থা করো। আমি এক্ষুনি যাবো আর হাজারামের মাথাটা পাগল হইয়া গেছে। আমাদের এমন সহজ সরল ছেলেটা শিশু এই ছিল রে মা। ওগো দাদা এবার তোমার কি হবে গো? ওরে বুঝি পাঠাই তো হইব। না 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 দাদা কোনো কোথাও পাঠাবো না, দাদা আমাদের কাছে থাকবে। আমার মনে হয় শোকে দুঃখে ও কিছুটা মনের ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওকে তুই ভেতরে নিয়ে যাবি নয়। দাদা তুমি তোমার অনেক কষ্ট পেয়েছে, একটু বিশ্রাম করে জানিস তো ভাই, ওরা আমাকে অনেক মেরেছে, আমার কি একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তো আমার একটু কষ্ট হয়নি রে ভাই, কষ্ট হয়নি। আমি
নিজে হাতে মুক্ত করে দিয়ে আমার সমস্ত কষ্ট দূর করে দিয়েছে গো বাবা। সমস্ত তোকে মুক্তি দিয়েছে। হ্যাঁ গো বাবা, আর আমি তো আমার কষ্ট দিয়ে তার জীবনটাকেই নষ্ট করে দিয়েছি। হে ভগবান, তুমি আমার সমস্ত চোখ দিয়ে তুমি আমার মেন্টালকে চুকি করে ফেলুন। আমার তোমাকে কুচি দিয়ে আমার মেন্টালকে কুচি করে দেয়। আমার মেন্টালকে দাদা যে কাঁদতে কাঁদতে চলে গেল বাবা। দাদা, দাদা তুমি যেও না, আমি আসছি দাদা। দাদা আমি হাজার আমি পাগলা গাড়ি তো হইলে পরে আবার ঘরে ফিরে আনবেন। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি করা উচিত। তাই বলে পাগলা গারদে না না না, আরো ভাবতে হবে, আরো গভীর ভাবে ভাবতে হবে। আমার একমাত্র সন্তানকে যদি পাগলা গারদে পাঠাতে হয়, ওই অনুপ রায়কে আমি ছাড়বো না, কিছুতেই না। তোর কিন্তু ওরা যদি হাদারামকে পাগলা গারদে না পাঠিয়ে এই বাড়িতে রেখে ওর চিকিৎসা করে, তখন তখন কি হবে? কামটা আরো সহজ হয়ে যাবে। কিন্তু কেমন করে? চলো না, কাম কাম দিয়াই করি, মুখে কই না। আমরা এখানে এসেছি তার সফল হয়ে এবার তোমার দাদার সঙ্গে বসে সাথে হাত মিলাতে পারলে ঠিক, একদম তুমি ঠিক চাল চেলেছো। এইবার আমরা একটু একটু করে ওই হাদারামকে একেবারে শেষ করে দেব। আর দাদাকে শেষ করবে দাদার শত্রু। আর বৌদি সেই শোকে নিজে নিজে আত্মহত্যা করবে। তারপর দাদার পুরো সম্পত্তির মালিক হবো তুমি। এইবার খেলো তোমার নতুন ওরে ওরে বাবা, কি দারুণ! প্রেম জেগেছে আমার মনে, চলছে আমি নাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ! ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ! প্রেম জেগেছে আমার মনে, চলছে আমি নাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ! কিছুক্ষণের জন্য
এই পাবলিককে বোকা বানানোর জন্য না তোর এই বেয়াদবকে আমি সহ্য করবো। মাইদি বলছি এই, একটা সাহেব না গটগট করে দিকে এগিয়ে আসে। নে, 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 আমার নাকটা শুরু করি। এই নাও, তুমি আমার বোন নাও। বাঁচাও! কেউ বাঁচাও! এই বাচ্চাটা হাতে আমাকে রক্ষা করো! বাঁচাও! দেবে আমি ছেড়ে দেবো তাকে বুকে না, ওর কোনো দোষ নেই। ওকে তুই ছেড়ে দে বাচ্চা, ওকে তুই ছেড়ে দে। গুরু আরে আরে ঝুমড়ি আমার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল কেন? আদুরি বা ঝুমড়িকে ধরে এখন চাপকা চাপকি করছিস কেন? যাত্রা যাত্রী নয় গুরু, ওটা সুচার ধরে টোপ করে যাচ্ছিল। চল ধরা চল। হ্যাঁ গুরু, এভাবেই আমরা মিথ্যে নাটক শুরু করি। আর নাটকে সত্যি ভেবে কোনো পাবলিক যখন ঝুমড়িকে বাঁচাতে ছুটে আসে, আমাদের ভয়ে আটকে পড়ে, তখনই তার পকেটটা ফাঁকা করে দেবে। আমরা কে করি আর আমরা আজকে নিজেরা ভাবেই পড়ে গেছি। পড়ে বাবা গো, আমার আমাদের গেল রে। এই ধান্দা কতদিন ধরে চলছে? কথা বলছি না কেন? যৌবনকে নাটক করে টাকা রোজগার করা বন্ধ কর। আচ্ছা এই যৌবনটাকে তো কাজে লাগাতে পারবে। পাবলিক কেন মার? আরে মার না, মার। তুই তো জেলে বসে পেট ভরে দুবেলা খেতে পাচ্ছিস, কিন্তু এই তোকে যার এই দুনিয়ায় কেউ নেই, সে কোথায় থাকবে, কি করবে, সেই কথা কি একবারও ভেবে দেখেছিস? তোমরা খাবার তো ভিক্ষা করে রোজগার করা যায়। যায় রে বাচ্চা যায়, কিন্তু আমার মতো যুবতী মেয়ে যখন রাস্তা ভিক্ষা করতে যায় তখনও ভিক্ষা দেয় না রে। সবাই লালসা দৃষ্টি দিয়ে ওরে দেহটাকে গিলে খেতে চায়। তখন তুই আমার সেই দেহটাকে তুই ঘৃণা করবি রে বাচ্চা। এই রাখা বন্ধুরা কারা তাহলে সব কথাকে আমি নিজের হাতে করব। না বাচ্চা, না না, একটা খুনের জন্য তুই অনেকগুলো বছর হারিয়ে ফেলেছিস, আর আমি তোকে হারাতে পারবো না রে বাচ্চা। এই বাচ্চা শোনা, আমি না একটু একটু করে টাকা রোজগার করে রেখে দিয়েছি। সেই টাকা দিয়ে তুই নতুন করে একটা ব্যবসা শুরু করে সৎভাবে বাঁচ। কতভাবে আমার বাঁচা হবে না শুনে? এবারে বাচ্চা হবে না, কারণ কারণ জেল থেকে পালিয়ে এসেছে। পুলিশ তোকে আবার তো ধরে নিয়ে যাবে। না আপাতত সে ভয় নেই। তাহলে তাহলে এখন কি করবি পুলিশের খাবার এই বাচ্চা এখন মৃত। বাচ্চা? মানে জেল থেকে পালানোর সময় লোকে আমায় ধরা করে আমি ছুটতে লোকে আমায় দেখে গুলি চালাতে থাকে। আর সেই গোলাগুলির মাঝে আমি বীজ থেকে নদীতে তারপর খুব সাঁতারে কিছু দূর গিয়ে আমি ভেসে উঠি। এইভাবে ভাবতে ভাবতে কিছু দূর গিয়ে দেখি নদীর চরে একটা অজানা তারা মূল্য মুহূর্তের মধ্যে মাথায় একটা আইডিয়া আমার পায়ের পোশাক কাটাকে পরিয়ে দিয়ে ওই নদীর চলে পাঠিয়ে এই রাস্তা যদি পুলিশে পায় আপনি বাচ্চা নদীতে পড়ে মারা। যদি পুলিশ তোকে দেখতে পায় আবার তো তোকে ধরে নিয়ে যাবে, তখন কি হবে? আরে সেই জন্যই তো এই নিয়ে আসলে আমি যতদিন না তুই এই বাচ্চার নামটা ভুলে যায় ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে থাকবো। সব গোপন কথা আমি ফাঁস করে দেব। কি ফাঁস করবি তুই? সত্য, সত্য? হ্যাঁ সত্য। যে সত্যকে খুন করে তোমরা মিথ্যার মহল বানাতে চাইছো, সেই সত্যকে আমি টেনে বার করে আনবো। পেয়েছি, খুঁজে পেয়েছি।
পেয়েছি। এই কি বলছে? একই অঙ্গে বহুরূপ, একদিকে রাম, অন্যদিকে রাবণ, একদিকে ভীম, অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম, মনের সঙ্গে মনের সংগ্রাম, এক রূপের সঙ্গে আর এক রূপে লড়াই। সেই লড়াই কে জিতবে? রাম না রাবণ, ভীম না দুঃশাসন? আমরা না! আমি পাগলা নই। কে তুই? আমি হলাম ফুটপাতের ফাটা কেষ্ট। হাসবে না, একদম হাসবে না বলছি। এই সমাজটাই তো একটা ফুটপাত। সেই ফুটপাতে আছে দুর্নীতি, ডাস্টবিন, ক্যারিচারের ম্যানহোল আর মহাপাপের বড় বড় গর্ত। যে গর্তে তোমার মতো যুবকের দল বেসামাল হয়ে হুমড়িতে পারে, যে ম্যান হলে তোমার মতো নারী নারীত্ব আটকা করে ঢুকলে ফেলে, আর যে ডাস্টবিনে হরো জমা হচ্ছে দুর্নীতির আবর্জনা। সেই সমাজ ফুটপাতে প্রত্যেকটি রিপোর্ট তৈরি করে সত্যের আদালতে পৌঁছে দিতে এই ফাটা কেস্টের আবির্ভাব। বাঙালি মেয়েদের সিঁথিতে যে পুরুষ একবার সিঁদুর পরিয়ে দেয় সেই তো হয় তার স্বামী, তাই না? সেই তো তার জীবন মরণ ইহকাল পরকালের